ট্রাম্প এখন আছেন, সবকিছু তার দখল আছে। তো আমরা ধরে নিই এটি ট্রাম্প 2.0, ধরে নেওয়ার দরকার নেই, আসলেই ট্রাম্প 2.0। The beginning of America's new golden age. আর আমি বলি 20 তারিখ হচ্ছে আমেরিকার দুঃস্বপ্নের শুরু, beginning of nightmares. Especially if you are poor, if you are woman, if you are an immigrant, especially undocumented immigrant. ট্রাম্প সাহেব বলছেন না, ডাইভার্সিটি আমেরিকাকে দুর্বল করে ফেলছে, ডাইভার্সিটির কারণে আমরা অযোগ্য লোককে নিচ্ছি। তার মানে উনি চান এমন এক দেশ যে দেশে শুধুমাত্র এই সাদারাই থাকবে। একবার একটা দোকানে গেছি, সেখানে আমাকে সবকিছু থামিয়ে আমাকে টুইটের পর টুইট ট্রাম্পের দেখাচ্ছে, এবং যেহেতু ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথেই বলেছেন কানাডাকে 51st স্টেট হিসেবে দেখতে চান, এবং বারবার প্রাইম মিনিস্টারকে ট্রুডোকে উনি গভর্নর হিসেবে সম্বোধন করেছে। তো ওখানে কানাডা এটাতে মানুষের একটা ভীষণ একটা নেগেটিভ প্রতিক্রিয়া। কাজে সামনের দিকে যে জিনিসগুলো আসছে সামনের দিনে, এগুলো খুবই ভয়াবহ। ট্রাম্প এখন আছেন, সবকিছু তার দখল আছে। তো আমরা ধরে নিই এটি ট্রাম্প 2.0, ধরে নেওয়ার দরকার নেই, আসলেই ট্রাম্প 2.0। আপনি আমাদেরকে জাস্ট একটু ওয়াক থ্রু করেন হোয়াট হ্যাপেন সিন্স উনি নিয়েছেন এই ক্ষমতা হাতে, ফ্রম ইমিগ্রেশন অ্যাকশন টু এভরিথিং। অনেক ধন্যবাদ হাবিব ভাই। মোমেন আপাকে ওয়েলকাম করছি টিভিএনে, আগে কখনো দেখিনি, আলাপ হলো, কথা হবে। 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প সাহেব ঘোষণা করেছেন আমেরিকার স্বর্ণ যুগের শুরু হলো, দ্য বিগিনিং অফ আমেরিকাস নিউ গোল্ডেন এজ। আর আমি বলি 20 তারিখ হচ্ছে আমেরিকার দুঃস্বপ্নের শুরু, বিগিনিং অফ নাইটমেয়ার্স। স্পেশালি ইফ ইউ আর পুয়ার, ইফ ইউ আর ওম্যান, ইফ ইউ আর an immigrant, especially undocumented immigrant. আপনারা দেখেছেন গত সপ্তাহে, 4 দিন আগে ইনফ্যাক্ট, ডোনাল্ড ট্রাম্প সাহেব ঢালাও ভাবে নির্দেশ দিলেন যে সরকারি ব্যয়, ইনফ্যাক্ট অসংখ্য হাজার হাজার প্রোগ্রামে গভর্নমেন্ট গ্রান্টস বন্ধ করে দেওয়া হবে। That would include Medicaid, include food stamps, would include basically any aid to the poor. ওপেনলি তিনি, যদিও তার এই নির্দেশ পরে ফেডারেল কোর্ট থেকে রেস্ট্রেইন থামানো হয়েছে আপাততভাবে 3 তারিখ পর্যন্ত, এবং আমরা দেখেছি কন্ট্রাডিক্টরি তাদের মেমো এসছে, একটা বলা হচ্ছে মেডিকেট আছে, একটা বলছে মেডিকেট নেই। বাট ওভারঅল ক্লিয়ার যে এই পুরো অ্যাপ্রোচটার লক্ষ্য হচ্ছে এদেশের সবচাইতে দুর্বল, সবচাইতে কম ক্ষমতাবান, সবচাইতে অসহায় মানুষদেরকে আক্রমণ করা। এই মেমোগুলিতে কি বলা হচ্ছে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের কাছে। 1 নম্বর, ফুড এইড টু ভেরি পুয়ার হাউসহোল্ডস, ফুড এইড টু ভেরি পুয়ার হাউসহোল্ড, নাম্বার 1। নাম্বার 2, ফুড এইড টু পিপল 60 and above, 60 বছর সিনিয়র সিটিজেন, 2 নম্বর। 3 নম্বর, হোম এনার্জি ফর ভেরি পুয়ার ফ্যামিলিজ, হাউসহোল্ডস। WIT program for poor pregnant women, free lunch, breakfast at schools, plus Medicaid, যেটা শুধুমাত্র দরিদ্ররা এফেক্ট করে থাকে না, অনেক ক্ষেত্রে ভেটারানদের এফেক্ট দেখা যাচ্ছে। পাশাপাশি তিনি আক্রমণ করেছেন যেটাকে বলি আমরা ডাইভার্সিটি, DIA, ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি প্রোগ্রাম। ঢালাওভাবে তিনি নির্দেশ দিয়েছেন যেখানে DIA প্রোগ্রাম আছে তাকে বাদ দিতে হবে, এমনকি যারা এই প্রোগ্রামে কাজ করে তাদেরকেও বাদ দিতে হবে। সো হোয়াট ইজ DI? DI ব্যাপারটা কি? কালো মানুষ, নন হোয়াইটস, আমাদের মধ্যে বহিরাগতরা, যারা এই আমেরিকার যে পুরো প্যানোরামাটা, আমেরিকার যে মোজাইক তো বলি আমরা, বহু বর্ণের মোজাইক আমরা বলি আমেরিকা, নানা দেশ থেকে আসা মানুষ, এই সবগুলি মানুষ নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প সাহেব বলছেন না, ডাইভার্সিটি আমেরিকাকে দুর্বল করে ফেলছে, ডাইভার্সিটির কারণে আমরা অযোগ্য লোককে নিচ্ছি। 2 দিন আগে যে ডিসিতে যে বিমান ক্র্যাশ হলো, হেলিকপ্টার বিমান, উনি বলছেন কোন প্রমাণ ছাড়া, না জেনে বলছেন যে এর কারণ DI, দক্ষ লোককে নেওয়া হয়নি, অযোগ্য লোককে নেওয়া হয়েছে এই DI প্রোগ্রামের অধীনে। ক্লিয়ারলি ব্যাপারটা হচ্ছে যে, আমি এই প্রোগ্রামে অনেকবার বলেছি, কোন আমেরিকার কথা তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প সাহেব? যখন তিনি বলেন মেক আমেরিকা গ্রেট এগেইন,
এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে যে আমেরিকাকে এমন একটা আমেরিকা বানানো যে আমেরিকা সাদারা দেশ চালাবে। তিনটি এলিমেন্টস কথা বলেছি আগে আপনাদেরকে আমি, তিনটি এলিমেন্টস আছে এই নতুন আমেরিকার। আসলে পুরনো আমেরিকা, যে নতুন আমেরিকা হচ্ছে, এক হচ্ছে হোয়াইট, দুই হচ্ছে ক্রিশ্চিয়ান, আর তিন হচ্ছে কনজারভেটিভ। হোয়াইট, ক্রিশ্চিয়ান অ্যান্ড কনজারভেটিভ। স্টেফেন মিলার, যিনি এখন ডোনাল্ড ট্রাম্পের 2 নম্বর অন ইমিগ্রেশন ইস্যুস কাজ করছেন, ওপেনলি বলেছেন, লিখে বলেছেন, কথায় বলেছেন, তিনি এই আমেরিকা দেখতে চান যে আমেরিকার মানুষরা হবে হোয়াইট, ক্রিশ্চিয়ান অ্যান্ড কনজারভেটিভ। কেমন? তার মানে আপনি আমি যারা এই দেশে আছি 20 বছর 25 বছর ধরে, আমরা এই দেশের মানুষ, এই দেশে আমরা ওয়েলকাম নই। সবচেয়ে বড় কথা, যদি আপনি বহিরাগত হন, যদি আপনি ডকুমেন্টেড অথবা আনডকুমেন্টেড হোয়াট এভার, যদি আপনার রংটা কালো হয়, আপনাদের মনে থাকতে পারে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতা থাকার সময় একবার কমপ্লেন করেছিলেন যে এইসব লোক শিট হোল কান্ট্রিজ থেকে আসে। আমি বাংলা করছি না, আপনারা বাংলা করে নেবেন। শিট হোল বলতে কি বোঝায়? তিনি এই প্রশ্ন করেছেন যে কেন আমার দেশ থেকে নরওয়ের মতো লোক আসে না, যাদের চোখ নীল, গায়ের রং ফর্সা, তারা কেন আসে না? কেন এই সমস্ত দেশ থেকে আসে? হেইটি থেকে আসে, মেক্সিকো থেকে আসে, বাংলাদেশ থেকে আসে। কিন্তু বাংলাদেশ নাম বলেননি বটে, আমি তার কথাটা ইন্টারপ্রেট করে বলছি আমি। তার মানে উনি চান এমন এক দেশ যে দেশে শুধুমাত্র এই সাদারাই থাকবে। এটা আমি বলবো চূড়ান্ত বর্ণবাদী একটা প্রকাশ। জাস্ট ইতিহাস থেকে আমরা উদাহরণ নিই, আমরা 1930s এর জার্মানি। হিটলারের জার্মানির মূল লক্ষ্য ছিল শুধুমাত্র আর্যদের, অ্যারিয়ানদের একটা দেশ বানানো। অনেকে ডক্টর মেঙ্গেলের কথা মনে থাকতে পারে, তার এক্সপেরিমেন্ট ছিল এমন মানুষ তৈরি করা এক্সপেরিমেন্টালি ল্যাবরেটরিতে, যে ওই যে বললাম নরওয়ের মতো, যাদের চুল কি বলে সোনালী, চোখ নীল, গায়ের রং সাদা, এমন লোক হবে। আর যারা এর বাইরে, যারা ইহুদিরা, তারা ব্রাত্য। আমরা সেদিকেই যাচ্ছি। এটা গেল ডোমেস্টিক্যালি। ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই 10 দিনে আমরা এই ডোমেস্টিক নাইটমেয়ারটা দেখতে পাচ্ছি আমরা। এক্সটার্নালি আপনি উল্লেখ করেছেন ট্যারিফের কথা। ট্যারিফ কাকে হিট করবে প্রধানত? ট্যারিফ মানে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ট্যাক্স। আপনি ঠিকই বলেছেন, ট্যারিফ আসলে ট্যাক্স। যেই পণ্যটা, যে গুডসটা আমেরিকার ভেতরে ঢুকবে, কিনতে হলে আমাকে ট্যাক্স পে করে, ট্যারিফ পে করে ঢুকতে হবে। তো অ্যাপারেন্টলি ট্যারিফটা যিনি ইম্পোর্ট করছেন তাকে পে করতে হচ্ছে, এবং যিনি এক্সপোর্ট করছেন তিনিও এটাকে বিয়ার করছেন। কিন্তু আসলে এটাকে প্রকৃতপক্ষে কে এটাকে, কার ঘাড়ে পড়বে? এটা যিনি কনজিউমার। কারণ যিনি এক্সপোর্ট করছেন বা যিনি ইম্পোর্ট করছেন, তিনি পকেট থেকে দেবেন না। ধরা যাক সেলফোন, 100 টাকা সেলফোন, এখন ট্যাক্স দেওয়ার ফলে এর দাম হয়ে পড়ে 110 টাকা। এই 100 টাকা টেলিফোন এই ট্যারিফের কারণে এখন হয়ে পড়বে 110 বা 112 টাকা। কে পে করবে? আপনি আমি। নাইটমেয়ার। অন্যদিকে এই ট্যাক্সটা যখন কানাডা বা মেক্সিকোর উপর পড়বে, তার মানে ওদের এক্সপোর্টটা এফেক্টেড হবে, স্পেশালি মেক্সিকো লার্জলি ডিপেন্ড করে আমেরিকার উপরে। আপনারা হয়তো জানেন যে অসংখ্য চাইনিজ ফ্যাক্টরি এখন মেক্সিকোতে তৈরি করা হয়েছে। মেক্সিকোতে চাইনিজ ওন বাই চায়না, রান বাই মেক্সিকানস হয়েছে মেক্সিকোতে। যদি ট্যারিফ বসানো হয়, অটোমেটিক্যালি এক্সপোর্টটা মন্থর হয়ে পড়বে, স্লো হয়ে পড়বে। এতে মেক্সিকোর অসংখ্য লোক বেকার হয়ে পড়বে এবং ইকোনমি সিরিয়াসলি এফেক্টেড হবে। তবে আসার কথাই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে যে যদি তারা, মেক্সিকো এবং কানাডা দুজনকে বলা হচ্ছে, যদি তারা ইমিগ্রেশনটা বন্ধ করে, আমেরিকা আসা, 2 নম্বর ফেন্টানল আসা বন্ধ করে, ড্রাগস আসা বন্ধ করে, তাহলে এই ট্যারিফ ইম্পোজ করাটা তারা রিকনসিডার করবে। সেম থিং গোজ উইথ চায়না। এটা গেল 2 নম্বর। থার্ড ফ্যাক্টর হচ্ছে কি আন্তঃ আটলান্টিক কোঅপারেশন। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প সাহেব হুমকি দিয়েছেন, তিনি নেটো থেকে বেরিয়ে আসতে চান। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা বিশ্ব জুড়ে যেই নতুন নিরাপত্তা আর্কিটেকচার গড়ে উঠেছে, তার কেন্দ্রে হচ্ছে নেটো, এবং যার লিডার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা, গ্লোবাল অর্ডার তৈরি হয়েছে। তার কেন্দ্রে কোনটা? জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল ল।
তার প্রতি পদে ভঙ্গ করছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব। তিনি কি বলছেন, এই জাস্ট একটা এক্সাম্পল দিই, যে প্রতিটি নেটো কান্ট্রিকে 5% জিডিপির কন্ট্রিবিউট করতে হবে। আমেরিকা কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে জানেন? 3%। আমেরিকা নিজে করে 3%, ডিমান্ড করছে অন্যদের কাছে 5% করতে হবে। আগে ছিল 2%। 22 কান্ট্রিজ আউট অফ 29 অলরেডি কমপ্লাই করেছে কিন্তু 22%। এখন তিনি বলছেন না না 5% পে করতে হবে। তুমি আগে করো বাবা, তুমি তো করছো না। গেল সেকেন্ড এলিমেন্ট। থার্ড এলিমেন্ট কি আপনি উল্লেখ করছেন, ইউক্রেন যুদ্ধ এবং গাজা যুদ্ধ, হয়তো এই নিয়ে পরে কথা বলবো আমরা। সেখানেও তিনি আমাদের কি বলেছিলেন মনে আছে আপনাদের নিশ্চয়ই, প্রথম দিনেই তিনি যুদ্ধ শেষ করবেন। আজকে কতদিন, 1 সপ্তাহ চলে গেছে কিন্তু যুদ্ধ থামেনি। আর গাজায় যে কি হচ্ছে হয়তো এই নিয়ে কথা বলবো আমরা, আরো একটা ভয়াবহ ব্যাপার সেখানে ঘটছে। আমেরিকার যে প্ল্যান, ইসরায়েলের যে প্ল্যান, তা হচ্ছে গাজাকে প্যালেস্টিনের মানুষ শূন্য একটা জনপদ তৈরি করা, যে জনপদে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার স্বপ্নের রিসোর্ট বানাবেন, মাইনাস দ্য প্যালেস্টিনিয়ানস। আপনি থাকেনি একেবারে বর্ডার সিটিতে। আমরা বেশ কয়েকবার কথা বলেছি, আমি আপনার সাথে বেশ কয়েকবার কথা বলেছি। আপনি বলেছেন যে বর্ডার অঞ্চল রিয়েলি বেহাল, আপনি খুব কাছে থেকে দেখেন এবং জানেন। সো ওই পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে পার্থক্য আপনি কি দেখছেন সেটি শুনবো আপনার কাছে। আপনি দেশের বাইরে ছিলেন রিসার্চের জন্য অনেকদিন, সেটির একটি ইন্টারেস্টিং প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো যে ক্যানাডাতে যেহেতু ছিলেন আপনি, ওখানে এই যে আমেরিকার যে পলিসি একের পর এক নেওয়া হচ্ছে, সেখানে আপনি কি শুনছেন? দুটি থাকলো আপনার কাছে প্রশ্ন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, প্রথমে কানাডার প্রসঙ্গটা বলি। তো আমি পুরো ফল সেমিস্টার টরন্টোতে ছিলাম। তো প্রথম দিকে আমি যখন টরন্টোতে ছিলাম, আমি যদি কাউকে বলতাম আমি টেক্সাস থেকে এসেছি, আমাকে এরকম প্রশ্ন করতো যে ইজ ইট টু কোল্ড ফর ইউ। কিন্তু ইলেকশনের পরে আপনার মানে আমরা সবাই জানি যে ক্যানাডিয়ানরা অনেক পোলাইট, কিন্তু ইলেকশনের পরে মানুষের, যখন আমি টেক্সাস থেকে এই কথা শুনে তাদের রিয়াকশন গুলো একদমই বদলে গেল। এবং মানুষ ধরেন আমাকে মানে একবার একটা দোকানে গেছি, সেখানে আমাকে সবকিছু থামিয়ে আমাকে টুইটের পর টুইট ট্রাম্পের দেখাচ্ছে। এবং যেহেতু ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথেই বলেছেন কানাডাকে 51st স্টেট হিসেবে দেখতে চান, এবং বারবার প্রাইম মিনিস্টারকে ট্রুডোকে উনি গভর্নর হিসেবে সম্বোধন করেছে। তো ওখানে কানাডা এটাতে মানুষের একটা ভীষণ একটা নেগেটিভ প্রতিক্রিয়া, হ্যাঁ, এবং ট্যাক্স এন্ড ট্যারিফ নিয়েও অনেক একটা আশঙ্কা আছে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস বলতে চাই। তো ক্যানাডার প্রসঙ্গটা মোটামুটি এরকমই, কিন্তু আমি হাসান ফেরদৌসের সমস্ত কথার সাথে একমত, কিন্তু আমি আরো কতগুলো জিনিস আমি এখানে যোগ করতে চাই। হ্যাঁ, যেমন প্রথম ট্রাম্প প্রেসিডেন্সিতে ট্রাম্প কিন্তু অনেকগুলো প্রমিস করেছিলেন, এবং সেই প্রমিসের কিন্তু উনি যে ধরনের আপনার লোক দরকার, এমপ্লয়ি স্টাফ দরকার ওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, উনি ওই 4 বছরে ওটা করে উঠতে পারেননি। এখন এই যে একটা 4 বছরের গ্যাপে তারপরে উনি আবার ক্ষমতায় আসলেন, এর মধ্যে যত রাইট উইং আপনার কি বলবো মানে আইডিওলজির মানুষ আছে, তারা কিন্তু সমস্ত প্ল্যান, সমস্ত পরিকল্পনা একদম সুষ্ঠুভাবে করে তারা তৈরি হয়ে বসে আছে একদমই সাথে সাথে ইমপ্লিমেন্ট করার জন্য। কাজে এই ট্রাম্প 2টা ট্রাম্প 1 এর থেকে অনেক বেশি ভয়াবহ হবে, এবং আমি মানে দুঃখের সাথে আমি আশঙ্কা করছি যে অনেক বেশি এফিশিয়েন্ট হবে। এবং আমরা সাধারণত অ্যাডমিনিস্ট্রেশন এফিশিয়েন্সি চাই, কিন্তু উনি যে ধরনের পলিসিগুলো উনি আপনার প্রণয়ন করতে চান, সেখানে এফিশিয়েন্টলি যদি প্রণয়ন করতে পারেন, সেটা একটা মানে একটা সাংঘাতিক আপনার কিয়স তৈরি করবে। আচ্ছা, এবার বর্ডার এলাকার কথায় আসি। যেমন আমি আরেকটা জিনিস বলি, আমি তো এখানে আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই। আমি এইবার একটা ক্লাস পড়াচ্ছি যেখানে স্টুডেন্টরা হচ্ছে আর্লি কলেজ হাই স্কুল স্টুডেন্ট, তার মানে তারা হাই স্কুলে পড়তে পড়তে ইউনিভার্সিটি লেভেলের ক্লাস নিচ্ছে, তাদের বয়স আর কি 18-র কম। তো ওই ক্লাসটাতে আমি যখন ন্যাশনাল গভর্নমেন্ট পড়াচ্ছি, মানে একটা আতঙ্কের মতো এরা 18 বছরের কম, এবং এরা ধরেন কি বলবো মানে এরা ধরেন অনেকে লারেডোর বাইরে কখনো যায় নাই, এবং এখন ওরা ইউনিভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এইটাই প্রথম ওদের একটা ক্লাস নিচ্ছে, ইউনিভার্সিটি লেভেলের ক্লাস ন্যাশনাল গভর্নমেন্টের, যেখানে আমি একদিকে আমাকে পড়াতে হচ্ছে কনস্টিটিউশন, অনেক বড় বড় কথা বলতে হচ্ছে, সিভিল লিবার্টি, এবং তার সাথে সাথে বাস্তবে যা ঘটছে, মানে এটা এমন একটা প্যারাডক্স। আমি কিন্তু মানে ন্যাশনাল গভর্নমেন্টটা ইন আ ওয়ে সবচেয়ে ইজি ক্লাস, কারণ এটা এত বছর ধরে পড়াই, মানে খুবই ইজি, এটা তেমন প্রিপারেশন লাগে না। কিন্তু এইবার প্রথম আমি মানে বুঝতেই পারছি না যে আমি কি জিনিস নিয়ে বলবো, কতটা বলবো না। আবার আরেকটা জিনিস যে যেমন 142টা উনি এক্সিকিউটিভ স্টেটমেন্ট সাইন করেছিলেন, তার বেশিরভাগই আপনার চ্যালেঞ্জড হয়েছে।
তো ধরেন কোনটা নিয়ে যে কথা শুরু করব, কোনটা যে পজ হবে, কোনটা হবে না, মানে ইটস আ হিউজ মেস। মানে জাস্ট লজিস্টিক্যালি মানে আমি একদম সামলে উঠতে পারছি না। আর তারপরে আরো মারাত্মক কথা, এই বর্ডারকে তো অলরেডি একটা এমার্জেন্সি এরিয়া ঘোষণা করা হয়েছে। প্রথম ট্রাম্প প্রেসিডেন্সিতেও এটা ঘোষণা করেই মিলিটারি বাজেটের টাকাটা দিয়ে আপনার ওয়াল বানানোর টাকাটা পাওয়া গেছিল, এবং লারেডো সেক্টরে আপনার ওইটা অ্যাপ্রুভড হয়েছিল, পারমিটও পেয়ে গেছিল। কিন্তু যতদিনে ওটা পেয়েছে তারপরে ইলেকশনের পরে বাইডেন ক্ষমতায় চলে এসেছিলেন, এবং প্রথম যে পারমিটটা উনি বাতিল করেন সেটা লারেডো সেক্টরের। কিন্তু আরেকটা কথা, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু শুধুমাত্র পারমিটটা ক্যান্সেল করেছিলেন, ওই টাকাটাও সরাননি। এবং ওই সময় এই ওয়াল বানানোর জন্য অনেকগুলো আপনার ল, 32টা ল, যেগুলো এনভায়রনমেন্টাল প্রোটেকশন, ওয়াটার এয়ার সিকিউরিটি, এগুলো জিনিসের প্রোটেকশন, ওগুলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পজ করেছিল, কারণ ওয়াল বানানোর সময় ওগুলো পালন করা যাবে না, এবং ওইরকম কোনো ক্ষতি হলে সেটা কিন্তু ভয়াবহ হবে, কারণ ফেডারেল গভর্নমেন্ট তার দায়িত্ব নিবে না। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ওইগুলো রিইনস্টেট করেনি। কাজে এখন যে জিনিসটা হয়েছে, যে কোম্পানিটা আপনার ওই পারমিটটা পেয়েছিল, তারা তৈরি হয়ে বসে আছে, এবং এখন আমার কাছে মনে হয় অচিরেই আমরা আবার এই ব্যাপারে আরো অনেক আলোচনা এবং আরো অনেক হয়তো মানে কি বলবো, মানে একদম ইমপ্লিমেন্টেশনের দিকে যাবে। এবং আমি শুনছি যে এখানে আরো অনেক মিলিটারি আসা শুরু হয়েছে। তারপরে যদিও আমি লারেডোতে শুনিনি, কিন্তু অন্য স্টেটে যেমন ইলিনয়, যেমন স্কুলে আইস এজেন্টরা গেছে। তো এখন আমাদের এখানে তো বিপুল সংখ্যক, তো মানে 95% হিসপ্যানিক সিটি, এবং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে এটা যদিও 95% হিসপ্যানিক সিটি, এটা তার মানে কিন্তু এটা না যে এখানে বেশিরভাগ মানুষ ইমিগ্রেন্ট। এই হিসপ্যানিকরা কিন্তু এখানে মানে তারা প্রথম থেকে এখানে আছেন, তারা এই ভূমিরই তারা অংশ। এই ভূমিটা একসময় মেক্সিকো ছিল, এখন এটা আমেরিকান অন্তর্ভুক্ত হয়েছে। কাজে তারা কিন্তু ঠিক ইমিগ্রেন্ট হিসেবে আসেননি। কিন্তু যাই হোক, এই সমস্ত আলোচনা এখন অনেকটা কি বলবো, মানে এই সমস্ত আলোচনার আর জায়গা নাই, কারণ যেভাবে করে মানুষকে মানে রেশিয়াল প্রোফাইলিং হবে, সেখানে সবাই ওটার মধ্যে পড়ে যাবে। কাজে সামনের দিকে যে জিনিসগুলো আসছে সামনের দিনে, এগুলো খুবই ভয়াবহ। আরেকটা জিনিস আমি বলি, যে ইউনিভার্সিটিতে আমরা অলরেডি একটা মেমো পেয়েছি যে ফেডারেল গভর্নমেন্টের আইডিওলজি এবং প্রিন্সিপালের সাথে মেলে না এমন কোন প্রজেক্টের জন্য ফেডারেল ফান্ডিং দেওয়া হবে না। শুধু তাই না, যে ফেডারেল ফান্ডিং আপনার দেওয়া হয়ে গেছে, সেটাও যদি প্রেজেন্ট গভর্নমেন্ট মনে করে তাদের আইডিওলজির সাথে অ্যালাইনমেন্ট নাই, সেটা বাতিল করে দিতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।